অর্থনীতির যে চারটা মূল বুনিয়াদী বিষয় ছিল, প্রয়োজন নিরূপণ, উপকরণ নির্ধারণ, আয়ের সুষম বন্টন প্রক্রিয়া চালু করা, চতুর্থ নাম্বার হচ্ছে ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নতির অব্যাহতি ধারা চালু রাখা। এই চারটা মূল বুনিয়াদী বিষয় কিভাবে মানব জীবনে এবং সামাজিক রাষ্ট্রীয়ভাবে সর্বস্তরে পূরণ করা যেতে পারে, সঠিকভাবে সমাধান করা যেতে পারে, এটার জন্য ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম, পুঁজিবাদীরা এবং সমাজতন্ত্রওয়ালারা দুইটা দর্শন লালন করেন। পুঁজিবাদীদের দর্শন নিয়ে আলোচনা করব এবং এই দর্শনে কী কী ক্ষতির দিকগুলো রয়েছে সেগুলো তুলে ধরব। পুঁজিবাদীরা বলেন এই অর্থনীতির এই চারটা মূল বুনিয়াদী বিষয়, ইকোনমিক্সের চারটা মূল বুনিয়াদী বিষয় সর্বস্তরে সঠিকভাবে সমাধান করার জন্য ব্যক্তি স্বাধীনতা দিতে হবে, অর্থাৎ মানুষকে স্বাধীনভাবে ছেড়ে দিতে হবে। ব্যক্তি স্বাধীনতা হবে দুইটা বিষয়ের উপরে, ডিমান্ড এবং সাপ্লাই, অর্থাৎ বাজারে যে জিনিসটার চাহিদা বেশি সেই অনুপাতে মাল সাপ্লাই করবে, এই জিনিসটার উপরে ব্যক্তি স্বাধীনতা দিতে হবে। ব্যক্তি স্বাধীনতা দিলেই তখন অর্থনীতির চারটা মূল বুনিয়াদী বিষয় আপনা আপনি সমাধান হয়ে যাবে। কিভাবে? ব্যক্তি স্বাধীনতা যখন দেওয়া হবে তখন মানুষ দেখবে বাজারে কোন জিনিসটার চাহিদা বেশি, বাজারে যে জিনিসটার চাহিদা বেশি সেই অনুপাতে সে ওটার চাহিদাটা পূরণ করার জন্য মাল সাপ্লাই দেওয়া শুরু করবে। তখন প্রয়োজন নিরূপণ, অর্থাৎ অনেকগুলো প্রয়োজন থেকে একটা প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া, অনেকগুলো চাহিদা থেকে একটা চাহিদাকে অগ্রাধিকার দেওয়া, এটা পূরণ হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে উপকরণ নির্ধারণ, তখন সে যখন চাহিদা পূরণ করার জন্য ময়দানে নামবে, মাল সাপ্লাই দেওয়ার জন্য নামবে, তখন নিশ্চয়ই সে একটা খাত নির্ধারণ করবে। এই খাত নির্ধারণ করার মাধ্যমে ওনাদের দ্বিতীয় ইকোনমিক্সের দ্বিতীয় ধারা যেটা সেটা পূরণ হয়ে যাবে। তৃতীয় নাম্বার আয়ের সুষম বন্টন প্রক্রিয়া, তারা শ্রমিকদের ভিতরে বেতনের অব্যাহতি ধারা চালু রাখার মাধ্যমে তৃতীয় অপশনটা পূরণ করবেন। এবং চতুর্থ নাম্বার দিন দিন কীভাবে উন্নতি হইতে পারে, তারা কী হইতে পারে সেটার ব্যাপারে ওনারা ফিকির করবেন। যেহেতু চাহিদা পূরণ করার পিছনেই শুধু লেগে থাকবেন না, ওনাদের আরেকটা নীতি হচ্ছে প্রত্যেকটা মানুষ কীভাবে বেশি থেকে বেশি লাভবান হতে পারে সেটার ফিকির করবে। তো এটার ফিকির করার মাধ্যমে চতুর্থ স্টেপ যেটা সেটা পূরণ হবে। তো ওনাদের ব্যক্তি স্বাধীনতার উপরে অর্থনীতির মূল চারটা মূল বুনিয়াদী বিষয় ডিপেন্ড করতেছে। ওনাদের বক্তব্য হলো এই ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে গেলে তিনটা ফর্মুলাকে ফলো করতে হবে। প্রথম নাম্বার হচ্ছে ব্যক্তি মালিকানা দিতে হবে, অর্থাৎ যে কোনো জিনিসের ব্যক্তি মালিকানা থাকবে, অর্থাৎ উদ্যোক্তা যারা যারা কাজ করবে, ময়দানে যারা কাজ করবে, এদের কারো ফ্যাক্টরি থাকবে, কারো জমিন থাকবে, কারো কারখানা থাকবে, কারো মিলস থাকবে, যেটাই থাকুক ব্যক্তি মালিকানা থাকবে। তার একক মালিকানা থাকবে, সামষ্টিকভাবে মালিকানা থাকতে পারবে না, একক মালিকানা থাকবে। একক মালিকানা থাকবে, ওনারা বলেন সামষ্টিক মালিকানা থাকতে গেলে তখন এক একজনের চাহিদা এক এক রকম হবে, যার কারণে একটা দ্বন্দ্ব লাগার সম্ভাবনা রয়েছে। এই জন্য ব্যক্তি মালিকানা থাকবে এবং ব্যক্তি যেটাকে ভালো মনে করবে, বাজারে যে জিনিসটার চাহিদা বেশি আছে মনে করবে এবং সে যেটা সাপ্লাই দেওয়ার উপর সক্ষম নিজেকে মনে করবে, সে ওটাই সাপ্লাই দিবে, ওটাই উৎপাদনে ব্যস্ত হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে লাভের প্রবর্তনা। লাভের প্রবর্তনা বলতে যে আয়টা হবে, যে উৎসটা থেকে যে আয়টা হবে সেটা শ্রমিকদের ভিতরে বন্টন হবে কাজের স্কেল অনুপাতে। তৃতীয় নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় কোনো দখলদারিত্ব সেটার উপর থাকতে পারবে না। এই তিনটা ফর্মুলা যখন পালন করা হবে তখন ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত হলে ডিমান্ড এবং সাপ্লাই অনুপাতে মানুষ অর্থনীতির চারটা মূল বুনিয়াদী বিষয় সমাধান করতে পারবে। এটা হচ্ছে পুঁজিবাদীদের দর্শনটাকে বাস্তবায়িত করার জন্য তিনটা ফর্মুলা। এখন আমি আলোচনা করব এই দর্শনটার কী সমস্যা এবং এই তিনটা ফর্মুলার ভিতরে কী কী সমস্যা রয়েছে। প্রথম নাম্বার ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা অবশ্যই ইসলাম সাপোর্ট করে, তবে ইসলাম একটা গণ্ডির ভিতরে রেখে, একটা সীমাবদ্ধতার ভিতরে রেখে ইসলাম কিছু বিধিবিধান দিয়ে মানুষকে স্বাধীনতা দিচ্ছে, যে তুমি এই উপার্জনের ক্ষেত্রে তুমি স্বাধীন, এগুলো উৎপাদন করতে পারবা, হালাল হারাম পার্থক্য করে দিছে। কিন্তু পুঁজিবাদীদের ব্যক্তি স্বাধীনতার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য হয় নাই। অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে, যেটাকে লেসেস ফেয়ার বলা হয়, অর্থাৎ অবাধ স্বাধীনতা, সে যা খুশি তাই করবে। এটার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ওনাদের ক্ষতির দিকগুলা। ওনাদের সবচাইতে বড় ক্ষতি যে কারণে ওনাদের পুঁজিবাদী অর্থনীতির ভিতরে ধস নামছে, সেটা হচ্ছে যে ওনাদের ব্যবসায়িকরা ব্যবসায় কঠিনভাবে একটা মাইর খেয়েছে। সেটা কিভাবে? ওনারা বলছেন ডিমান্ড এবং সাপ্লাই এটার উপরে ব্যক্তি স্বাধীনতা ভিত্তি করবে। তখন যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে ব্যবসায়িকরা বাজারে চাহিদা আছে মনে করে মাল সাপ্লাই দিতে থাকলো বাজারে। তো বাজারে যখন মাল সাপ্লাই দিতেছিল মানুষের চাহিদা এবং সাপ্লাই দুইটা যখন বরাবর হয়েছে তখন তো মাল চলছে, ভালোভাবে চলছে। কিন্তু একটা সময় মানুষের চাহিদাটা কমে গেছে, অর্থাৎ মাল যখন বাজারে বেশি স্টক হয়ে গেছে তখন মানুষের চাহিদাটা কিছুটা ডাউন হয়ে গেছে। মানুষের চাহিদাটা যখন কমে গেছে তখন বাজারে যেই জিনিসগুলো ছিল, যে মালগুলো, যে পণ্যগুলো ছিল, সেগুলোর চাহিদা কমে যাওয়ার কারণে সেগুলোর দামও কমে গেছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ আছে, এই মেয়াদের পরে কিন্তু এই জিনিসটা আর বিক্রি করা যাবে না। তখন হইল কি, মানুষের চাহিদা কমে যাওয়ার কারণে মালটা যেহেতু সাপ্লাই দিতে হবে,
এই কারণে 15 টাকার জিনিসটা এখন 10 টাকায় সাপ্লাই দেওয়া শুরু করলো। মালটা তো সাপ্লাই দিতে হবে, তো 15 টাকার জিনিসটা 10 টাকায় সাপ্লাই দেওয়া শুরু হলো। অথচ দেখা গেছে 10টা টাকাই এটার পিছনে খরচ গেছে। অর্থাৎ যেমন এই গ্লাসটা বানানোর পিছনে যদি 10 টাকা খরচ হয়, তখন এই গ্লাসটা মার্কেট প্লেসে এসে এটা 15 টাকা হয়ে যাবে। তো ব্যবসায়ীরা দেখলো যখন মানুষের চাহিদা কমে গেছে, তখন নিজেদের মূলধনের উপরে রেখা, মূলধন যেটা অর্থাৎ মূল সম্পদ যেটা, সেটা বাকি রেখা লাভের টাকাটা ছেড়ে দিল। লাভের টাকাটা ছেড়ে দিয়া পণ্যটা বিক্রি করার জন্য মূল দামে মানুষের কাছে বিক্রি করে দেওয়া শুরু করলো। তারপরেও যখন মানুষের চাহিদা আরও কমে গেছে, তখন মূল সম্পদ মূল দাম থেকে আরও 5 টাকা কমায় 15 টাকার জিনিসটা 5 টাকায় বিক্রি করা শুরু করলো। এই পুঁজিবাদীদের ব্যবসায়িকদের উপরে একটা ধস তখন নেমে আসছে। অর্থাৎ বাজারে তো এমন কোনো মেশিন নেই যে মেশিন দ্বারা তারা বুঝতে পারবে যে এখন মানুষের চাহিদা আছে অথবা এখন চাহিদা নাই। কিন্তু ওই যে তাদের একটা ব্যক্তি মুনাফা, অর্থাৎ বেশির থেকে বেশি লাভ করতে পারে, বেশির থেকে বেশি লাভবান হতে পারে, সেটার ফিকির রাখবে। এই নেশাটা মানুষকে অন্ধ করে দিয়ে তাদের ব্যবসার ভিতরে ধস নামায় নিয়ে আসছে। তখন মানুষ পুঁজিবাদীদের এই দর্শনকে বাদ দিয়ে দিচ্ছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। পুঁজিবাদীদের এই দর্শন যখন ডাস্টবিনে নিক্ষেপিত, তখন সমাজতন্ত্রওয়ালারা নতুন একটা দর্শন নিয়ে সমাজে আবির্ভাব ঘটালো। সমাজতন্ত্রওয়ালাদের দর্শন ছিল, তো এখানে আরও কিছু ক্ষতির দিক আছে, সেটা হচ্ছে লাভের প্রবর্তনা। তাদের প্রথম নাম্বার ছিল ব্যক্তি মালিকানা। ব্যক্তি মালিকানার মাধ্যমে সামষ্টিক যে গণসম্পদের যে আছে অধিকার রয়েছে সেটা খর্ব হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে লাভের প্রবর্তনা। লাভের প্রবর্তনা বলতে শ্রমিকদেরকে তাদের কাজের স্কেল অনুপাতে টাকা দেওয়া হবে। কারো কাজের স্কেল যদি ভালো থাকে তাহলে বেশি বেতন পাবে, স্কেল কম থাকলে সে কম বেতন পাবে। আবার অপরদিকে দেখা যায় যে সে একটা কাজ করাবে, মালিক পক্ষ সেই লাভবান হওয়ার চিন্তাধারায় নিয়েই ময়দানে নামছে। সে একটা কাজ একজনের মাধ্যমে করাবে, তার বেতন হচ্ছে 10,000 টাকা। এখন তার দ্বারা ওই কাজটা হইতেছে না, সে চাচ্ছে যে তার টাকার ভিতরে 10,000 টাকার ভিতরে একজন ব্যক্তি দ্বারাই কাজটা সমাধান করে নিতে, অথচ কাজটা হচ্ছে 5 জন ব্যক্তির কাজ, একজনের মাধ্যমে করাইতে চাইতেছে। অপরদিকে শ্রমিক, তারও টাকা পয়সার প্রয়োজন, চাকরির প্রয়োজন, সেও করে যেতেছে। কিন্তু যখন কাজটা হইতেছে না, সুষমভাবে কাজটা বন্টন আঞ্জাম দিতে পারতেছে না, তখন সে ওই স্কেলটার উপরেই 5 জন শ্রমিক আরও নির্ধারণ করলো 10,000 টাকার ভিতরে। তো 10,000 টাকার ভিতরে যখন একজন ছিল তখন তার বেতন ছিল 10,000, কিন্তু যখন 5 জন চলে আসছে তখন ওই একজনের বেতন হয়ে গেছে 2,000। তো মালিক পক্ষ কখনোই দেখবে না শ্রমিক পক্ষের কি খাবার দাবার ঠিকঠাক মতো হইতেছে কিনা, পরিবার ঠিক মতো চলতেছে কিনা, যার কারণে শ্রমিকের উপরে একটা ইনসাফ কায়েম হইতেছে না, বেইনসাফি হয়ে যেতেছে। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষতি। তৃতীয় নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় দখলদারিত্ব যখন থাকবে না, তখন সমাজের ভিতরে অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেটা কিভাবে? আমেরিকার একটা আর্টিকেলে কিছুদিন আগে পড়েছি, সেটার মধ্যে লেখা আছে আমেরিকার একটা ম্যাগাজিন বিক্রি করা হতো। মানুষের চাহিদাকে পুঁজি করে এক ধরনের ব্যবসায়ী একটা ম্যাগাজিন বিক্রি করতো, যে ম্যাগাজিনের মূল ছিল হচ্ছে নারীদেরকে উলঙ্গ করা, নারীদের উলঙ্গ ছবি সেখানে ছাপানো হতো। এই ম্যাগাজিনের চাহিদা এত বেশি ছিল যে প্রতি মাসে এটা 200 মিলিয়নের উপরে এটার কপি বের হইতো, অর্থাৎ এটা ছাপানো হতো। তো প্রতিটা কপি যদি $10 করেও বিক্রি করা হয়, কয়েক কোটি টাকা। তো ওই আর্টিকেল বলতেছে যে বিগত 100 শতাব্দীর ভিতরে সবচাইতে বেশি লাভবান হয়েছে এই ম্যাগাজিন বিক্রি করা, অর্থাৎ নারীকে উলঙ্গ বানায়, নারীকে পণ্য বানায় সবচাইতে বেশি লাভবান হয়েছে ব্যবসায়ীরা। তো পুঁজিবাদীদের রাষ্ট্রীয় দখলদারিত্ব যখন থাকবে না, ব্যক্তি স্বাধীনতা যখন প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় দখলদারিত্ব থাকবে না, তখন সমাজের ভিতরে অরাজকতার সৃষ্টি হবে এবং বেহায়াপনা সৃষ্টি হবে। তখন সুদ, ঘুষ, হারাম কাজ যত জিনিস আছে সব কিছু সমাজের ভিতরে বেড়ে যাবে, আল্লাহর রহমত উঠে যাবে, আল্লাহর গজব নাজিল হবে। পুঁজিবাদীদের যখন ধস নামলো, পুঁজিবাদীদের এই দর্শন যখন সবাই ছড়ে ফেলে দিল, তখন সমাজতন্ত্রওয়ালারা নতুন দর্শন নিয়ে সমাজে আবির্ভাব হলো। ওনাদের দর্শন হচ্ছে ব্যক্তি স্বাধীনতা থাকবে না, বরং সেটা সামষ্টিকভাবে চলবে, তবে ডিমান্ড এবং সাপ্লাইটা হবে প্ল্যানিংয়ের মাধ্যমে। পুঁজিবাদীদের দর্শন ছিল ব্যক্তি স্বাধীনতা, কিন্তু সমাজতন্ত্রওয়ালারা বলতেছে ব্যক্তি স্বাধীনতার স্থানে ব্যক্তি স্বাধীনতা থাকবে না, সেটা প্ল্যানিংয়ের মাধ্যমে কাজ হবে। অর্থাৎ সব কাজ প্ল্যানিংয়ের মাধ্যমে করা হবে, প্ল্যানিংয়ের মাধ্যমে করা হলেই অর্থনীতির মূল 4টা বুনিয়াদী বিষয় আপনা আপনি সমাধান হবে। তো ওনাদের প্ল্যানিং, এই থিওরিটা, এই দর্শনটা লালন করেন। এই দর্শনটা বাস্তবায়ন হওয়ার জন্য ওনারা কয়েকটা ফর্মুলা সামনে রাখেন। তার মধ্যে প্রথম নাম্বার ফর্মুলা হচ্ছে সামষ্টিক স্বার্থ। সামষ্টিক স্বার্থ অর্থাৎ পুঁজিবাদীরা যেটাকে বলছিল ব্যক্তি মালিকানা থাকবে, সমাজতন্ত্রওয়ালারা, সোশ্যালিজমওয়ালারা ওনারা বলতেছেন সামষ্টিক স্বার্থ থাকতে হবে, সামষ্টিক মালিকানা থাকতে হবে। যেমন যে কোনো কারখানা, শ্রমের যে সমস্ত উৎপাদনীয় বস্তুগুলো থাকবে সেগুলো একক মালিকানার ভিতরে থাকবে না, সেটা গণসম্পদে পরিণত হয়ে সামষ্টিক মালিকানার ভিতরে চলে আসবে। তখন একজন ব্যক্তি সে যা চাইবে তাই করবে না, বরঞ্চ সবাই মিলে একটা প্ল্যানিংয়ের মাধ্যমে একটা কাজ করবে। প্ল্যানিংয়ের মাধ্যমে দেখবে এখন কতগুলো মানুষ আছে এই সমাজে, তাদের চাহিদা কোন জিনিসের উপরে, চাহিদা কী পরিমাণ আছে, এই পরিমাণ মাল সাপ্লাই করতে হবে, প্ল্যানিংয়ের মাধ্যমে কাজ করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সামষ্টিক স্বার্থ। সামষ্টিক স্বার্থ বলতে
পুঁজিবাদীরা যেটাকে লাভের প্রবর্তনা বলছে, অর্থাৎ শ্রমিকদের ভিতরে কাজের স্কেল অনুপাতে সম্পদ বন্টন হবে, আয় ব্যয় উৎস বন্টন হবে, ওইটাই পুঁজিবাদী সমাজতন্ত্রওয়ালারা বলতেছেন সামষ্টিক স্বার্থ হিসেবে বন্টন হবে, অর্থাৎ সবার বেতন এক সমান থাকবে। এখানে মজার বিষয় হচ্ছে এই সমাজতন্ত্রওয়ালাদের উপরে ভিত্তি করে কিন্তু গণতন্ত্রের অনেক বড় একটা রুলস এটার উপরে এটার অবদান রাখে, অর্থাৎ গণতন্ত্রের ভিতরে সমাজতন্ত্রওয়ালাদের অনেক বড় একটা অবদান এখনও রয়ে গেছে। যেমন ওনারা বলেন সবার বেতন সমান থাকবে, কেউ কাজ বেশি করুক, কেউ কাজ কম করুক, কেউ কাজ নাই করুক, সবার বেতন সমান থাকবে। যেমনিভাবে বর্তমানে লকডাউনের ভিতরেও সমস্ত সরকারি চাকরিজীবী যারা আছে সবার বেতন অব্যাহতি, সবার বেতন এই ধারা চালু আছে। যদিও লকডাউনের কারণে কোনো ধরনের কোনো অফিস আদালত কোনো ধরনের কোনো কাজ চলতেছে না, তারপরেও সবার বেতন চালু আছে, কারণ ওনারা সমাজতন্ত্রকে ফলো করতেছে, সমাজতন্ত্রের দর্শনকে লালন করে। তো ওনাদের দর্শনের ফর্মুলা দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সামষ্টিক স্বার্থ, অর্থাৎ সবার বেতন সমান থাকবে, আয়ের সুষম বন্টন প্রক্রিয়াটা সমান থাকবে, সবাই সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার। এখান থেকে শুরু হয়েছে, সামষ্টিক স্বার্থের দিকে খেয়াল করে নারী পুরুষের সমান অধিকার। এখন এদের কি কি ক্ষতির দিকগুলো রয়েছে সেটা আমি তুলে ধরবো। সামষ্টিক মালিকানার মাধ্যমে ব্যক্তি মালিকানার যে জিনিসটা আছে সেটা খর্ব হয়। ইসলাম ব্যক্তি মালিকানাকে সাপোর্ট করে, তবে একটা গণ্ডির ভিতরে রেখা। পুঁজিবাদীরা যে ব্যক্তি স্বাধীনতা বলতে যেটা বোঝায় সেটা ইসলাম সাপোর্ট করে না, সেটার ভিতরে হালাল হারামের কোনো তোয়াক্কা করা হয় না। তবে ইসলাম যে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে সেটার ভিতরে হালাল হারামের পার্থক্য করেই ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে সামষ্টিক স্বার্থ। সামষ্টিক স্বার্থের ভিতরে মানুষ অলস হয়ে যাবে, তখন মানুষ কাজের প্রতি ভ্রুক্ষেপ করবে না, যে কাজ না করলেও তো আমি টাকা পাইতেছি। তখন একটা দেশের অর্থনীতিতে চরম পর্যায়ের একটা বিপর্যয় নেমে আসবে। শুধু অর্থনীতি না, একটা দেশ সর্বদিক থেকেই তার ভিতরে একটা বিপর্যয় নেমে আসবে। তখন মানুষ কর্মঠ হবে না, মানুষ উদ্যোক্তা হবে না, তখন মানুষ ঘরে বসে অলস হয়ে যাবে, যে ঘরে বসে থাকলে তো আমি টাকা পাইতেছি, আমার তো টাকা চলে আসতেছে মাস শেষে। তো এই কারণে এই সমস্ত দিকগুলো বিবেচনা করে সমাজতন্ত্রওয়ালাদের যেটার উপরে পরিকল্পনা করা হয়েছে, যে সোভিয়েত ইউনিয়নের উপরে সমাজতন্ত্রের একটা অনুশীলনের জন্য সমাজতন্ত্রটাকে প্রয়োগ করা হয়েছিল। তখন ৭৪ বছর গবেষণা করে ইয়েলিৎসন একটা মন্তব্য করেছিলেন যে কতই না ভালো হতো যদি সমাজতন্ত্রর এই অনুশীলনের জন্য রাশিয়ার মতো একটা রাষ্ট্রকে নির্বাচন না করে আফ্রিকার কোনো একটা ক্ষুদ্র রাষ্ট্রকে নির্বাচন করা হতো, তাহলে এই সমাজতন্ত্রের এই অনিষ্টাগুলো, এই খারাপ দিকগুলো বোঝার জন্য ৭৪ বছর ব্যয় করা লাগতো না। তো সমাজতন্ত্রওয়ালাদের যেখানে সমাজতন্ত্রের আবির্ভাব, যেখান থেকে গণতন্ত্র শুরু হয়েছে, তারাই এই সমাজতন্ত্রকে ত্যাগ করছে, অর্থাৎ সমাজতন্ত্রের খারাপ দিকগুলো যখন ওনাদের সামনে আসে ওনারাও এই সমাজতন্ত্রকে ত্যাগ করছে। যুগ যুগ যাবৎ এই সমাজতন্ত্র এবং পুঁজিবাদীদের ভিতরে একটা বাকবিদণ্ড চলেই আসতেছে। এখন পর্যন্ত কেউ সুষমভাবে, কেউ সঠিক কোনো পদ্ধতি, কোনো দর্শন আমাদের সামনে এখনও রাখতে পারে নাই, যেটার মাধ্যমে অর্থনীতির 4টা মূল ধারা সঠিকভাবে সমাধান হয়। তবে ইসলাম কি বলে, ইসলামিক অর্থনীতি কি বলে, সেটা নিয়ে আমি পরের ইয়াতে আলোচনা করব, এবং মুদ্রাস্ফীতি কেন হয় এটা নিয়েও আলোচনা করব। তবে ইসলামিক অর্থনীতির পাশাপাশি ইসলামিক ব্যাংকিং বিষয়টা নিয়েও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এটা একটা চ্যালেঞ্জ পুঁজিবাদী এবং সমাজতন্ত্রওয়ালাদের উপর, একটা চ্যালেঞ্জ যে ইসলামিক কারেন্সি যেটা সেটাই একমাত্র সঠিক, ইসলামিক কারেন্সি একমাত্র প্রতিষ্ঠিত হবে। মানুষ যখন সর্বদিক থেকে ধোঁকা খাবে, যখন দেখবে যে ব্যাংক দেউলিয়া ঘোষণা করা শুরু করছে, ব্যাংক হ্যাক হইতেছে, ব্যাংকের মাধ্যমে টাকার নিশ্চয়তা নাই, তখন মানুষ সেই আগের যুগে ইসলামিক কারেন্সিতে ফিরে আসবে। এটা একটা পুঁজিবাদী এবং সমাজতন্ত্রওয়ালাদের উপরে আলেম সমাজের পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ, যে ইসলামিক অর্থনীতি একমাত্র সঠিক অর্থনীতি, এটার দিকে পরবর্তীতে মানুষ অবশ্যই ধাবিত হবে। এটাকে মানুষ সর্বদিক থেকে কারেন্সি হিসাবে এটাকেই গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ।